19 তারিখ বেলা 1:30 নাগাদ আমরা দার্জিলিং হোটেল তেনজিং ভ্যালি ভিউ হোমস্টেতে গিয়ে পৌঁছালাম। গাড়ি যেখানে আমাদের নামিয়ে দিল সেখান থেকে অনেকটা উতরাই পথে হোটেলে এলাম। উইদাউট পারমিশন ওখানে কোনো গাড়ি অ্যালাউ নেই। হোটেলটির রুমগুলো বেশ ভালো এবং পরিষ্কার। ডেকোরেটিভ তোয়ালে, বেড কভার ইত্যাদি বেশ ভালো লাগে। হোটেলের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্টরাও বেশ হেল্পফুল। হোটেলটির ছাদ থেকে বাইরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। আবহাওয়া পরিষ্কার থাকলে টাইগার হিলও এখান থেকে দেখা যায়। এখন পর্যন্ত খেলাম যে কেমন টেস্ট লাগছে খেয়ে খাবারটা? ঠিক আছে, আমারও খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত টেস্টটা খুব ভালোই আছে, খাবার কোয়ান্টিটিও বেশ ভালো, মানুষের ভালোভাবেই পেটটা ভরবে। ঠিক আছে, পরে আবার বাকি দিচ্ছি। নানান রকম দোকানপাট, শাক সবজি সব জিনিসই পাওয়া যায়। মেওয়া আমড়েও আছে, চাটনি, ফুচকাও আছে। চৌরাস্তা জনপ্রিয় নাম দার্জিলিং মল, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের ভিক্টোরিয়া যুগের সময় শৈল শহরের একটি ঐতিহাসিক পাবলিক স্কোয়ার। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, 1800 শতকে তৈরি, এটি এই শহরের বাসিন্দা এবং ভ্রমণকারীদের জন্য সমাবেশের একটি অপূর্ব স্থান। চৌরাস্তা শব্দের অর্থ হল যেখানে চারটি রাস্তা মিলিত হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই রাস্তাতে বা মোলে কোনো যানবাহন চলার অনুমতি নেই। এটি সারা বিশ্বের মানুষের মিলনস্থল এবং দার্জিলিংয়ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে উল্লেখযোগ্য। নেহেরু রোডের শীর্ষে অবস্থিত বৃত্তাকার জমির এই সমতল অংশটি প্রধানত বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্র। হাওয়া ঘর এবং নেপালি কবি ভানুভক্ত আচার্যের বিশাল সোনার রঙের মূর্তি চৌরাস্তার দুটি প্রধান আকর্ষণ। মলের একদিকে উঁচু পাহাড়ের ছায়ায় পাইন বন দিয়ে ঘন স্তরযুক্ত জায়গা এবং অন্যদিকে ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, কার্পেট, গালিচা, চিত্রকর্ম, ইমিটেশন গয়নার এবং ধাতব পণ্যের দোকান জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রাচীনকালে এখানে ইউরোপীয়রা তাদের সন্ধ্যাকালীন ভ্রমণের জন্য আসত। আজ স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও এটি একটি বহুল জনপ্রিয় ভ্রমণের স্থান। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত দৃশ্য দেখা যায়। এখানে বেশ কিছু কিউরিও শপ, কলকাতার দামি হোটেলের ব্রাঞ্চ, পশম, দার্জিলিংয়ের ফেমাস টি শপ, খাবারের জিনিস এবং আরও অনেক কিছুর দোকান আছে। এখানে এলে কেভেন্টার্সের শপে ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সের জন্য আসতে পারেন। চৌরাস্তা থেকে কিছু দূরে একটি বড় সরস্বতী মন্দির এবং গির্জাও রয়েছে। এই স্থানটি উপভোগ করার জন্য বা সাময়িক বিশ্রাম নেয়ার জন্য এখানে প্রচুর কাঠের বেঞ্চ পাবেন। এছাড়াও কিছু পুরানো এবং ঐতিহ্যবাহী দোকান সারিবদ্ধভাবে রয়েছে। কেনাকাটার পাশাপাশি এখানে পনি রাইডেও যেতে পারেন।
এখানে একটি ছোট উন্মুক্ত স্টেজ রয়েছে যেখানে স্থানীয় রক ব্যান্ডগুলি প্রায়শই অনুষ্ঠানের আয়োজন করে। এখানকার বিখ্যাত মহাকালের মন্দিরটি মল এবং চৌরাস্তার মাঝখানে ডান দিকে পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানকার আরও একটি আকর্ষণীয় স্থান হল একটি মিউজিক্যাল ফাউন্টেন বা ঝর্ণা। এই দার্জিলিং মলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের একটি স্মৃতিসৌধ রয়েছে, যে বাড়িতে তিনি তাঁর শেষ দিনগুলিতে থাকতেন। চৌরাস্তার কাছে অবস্থিত ভুটিয়া বাজার হল দোকানদারদের এবং ক্রেতাদের জন্য আরেকটি আকর্ষণ। ব্যস্ত চৌরাস্তা দার্জিলিংয়ের এলগিন থেকে মাত্র 3 মিনিটের হাঁটার পথ। স্থানীয়দের দৈনন্দিন জীবন উপভোগ করার জন্য এই মলটি একটি দারুণ জায়গা। দার্জিলিংয়ে দ্বিতীয় দিন সকাল থেকেই বৃষ্টি শুরু। প্রচণ্ড এই বৃষ্টির মধ্যেই আমরা আমাদের ভ্রমণ শুরু করলাম। প্রথমে রোপওয়ে, তারপর পিস প্যাগোডা হয়ে ব্যাক টু হোটেল। পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ 1968 সালে প্রথম দার্জিলিং রঞ্জিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়ে স্থাপন করে। এটি ভারতের প্রথম কেবল গাড়ি ব্যবস্থা। 5 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে যাতায়াত মিলিয়ে শহরের একটি অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। এটি রামমান নদীর তীরে দার্জিলিং শহরের নর্থ পয়েন্ট এবং সিঙ্গলার মধ্যে 16টি গাড়ি নিয়ে গঠিত। রোপওয়েটি ঘন বন, পাহাড়ি শৈলশিরা, জলপ্রপাত, প্রবাহিত নদী, সবুজ উপত্যকা এবং চা বাগানের উপর দিয়ে গেছে। রোপওয়েতে দার্জিলিংয়ের চারপাশের পাহাড় এবং উপত্যকার নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। সরকারিভাবে এটি এখনও দার্জিলিং রঞ্জিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কার নামে পরিচিত। একসময় রোপওয়েটি দার্জিলিংয়ের নর্থ পয়েন্ট থেকে রামমান নদীর তীরে সিঙ্গলা বাজার পর্যন্ত চলত, কিন্তু এখন আর নেই। এটি এখন শুধুমাত্র টুকভার পর্যন্ত চলে, যা পুট্টবং নামেও পরিচিত। রোপওয়ের উদ্দেশ্য ছিল উপত্যকায় অবস্থিত চা বাগানগুলিকে দার্জিলিং শহরের সঙ্গে যুক্ত করা। সেই সময়ে সেই অঞ্চলে খুব কমই কোনো রাস্তা ছিল এবং তাই রোপওয়েটি প্রয়োজনীয়তা থেকে জন্ম নিয়েছিল। পরে এটি পর্যটকদের আকর্ষণ হিসাবে কাজ করতে শুরু করে। 1968 সালে শুরু হওয়া এবং 1998 সালে সংস্কার করা রোপওয়েটি 2003 সালের অক্টোবরে 4 জন পর্যটকের মৃত্যুর পর বন্ধ করে দেওয়া হয়। 2012 সালের 2 ফেব্রুয়ারি রোপওয়েটি পুনরায় খোলা হয়। এই দুর্ঘটনার পুনরাবৃত্তি আটকাতে লিমিট সুইচ, দড়িক্যাচ এবং গার্ডের মতো যন্ত্রগুলি এখন বৈদ্যুতিকভাবে পরিচালিত হয়। এখন এটি নিশ্চিত করা হয়েছে যে সিস্টেমে কোনো ত্রুটি থাকলে পুরো পরিষেবাটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যাত্রীবাহী রোপওয়েটি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশন এবং কনভেয়ার অ্যান্ড রোপওয়ে সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগ হিসাবে পরিচালিত হয়েছিল। 1998 সালে এটির সংস্কার করা হয়। এই রোপওয়েটি মাত্র একটি কেবল গাড়ি দিয়ে শুরু হয়েছিল এবং পরে 6 জনের ধারণ ক্ষমতা সহ 16টি কেবল গাড়িতে উন্নীত করা হয়। বর্তমানে 12টি গন্ডোলা বা কেবল গাড়ি চালু রয়েছে।
দার্জিলিং রোপওয়েতে আপনি শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। লিটিল রঙ্গিত নদীর চারপাশে উপত্যকার কারণে এটি রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কার নামেও পরিচিত। নিঃসন্দেহে এই রোপওয়ে দিয়ে ভ্রমণ উপভোগ করা দার্জিলিংয়ের অন্যতম সেরা আকর্ষণ। সিঙ্গামারি থেকে দার্জিলিংয়ে কেবল গাড়িতে করে যাত্রা শুরু করা হয়। দার্জিলিং চক বাজার থেকে 3 কিলোমিটার দূরে এটি অবস্থিত। যদিও কেবল কারটিতে যাত্রার সময়কাল যাতায়াত মিলিয়ে 45 মিনিট, কিন্তু টিকিট কাউন্টারে প্রায় ঘন্টা খানেকের উপর লম্বা লাইনে দাঁড়াতে হয়। লম্বা লাইনে দাঁড়ানো এড়াতে তাড়াতাড়ি গেলে ভালো হয়। তবে যেহেতু আমরা মিডল মার্চে গিয়েছিলাম, তাতে আমাদের কেবল কারটিতে উঠতে প্রায় 3 ঘন্টার উপর দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এবার দার্জিলিং রোপওয়ের সময়সূচি। শীত এবং বর্ষাকালে সময়গুলি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। গ্রীষ্মে এটি সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। দার্জিলিং রোপওয়ের টিকিটের দাম প্রাপ্তবয়স্ক 200 টাকা প্রতি ব্যক্তি 5 কিলোমিটার রাউন্ড ট্রিপের জন্য। শিশু 3 থেকে 8 বছরের মধ্যে 100 টাকা। প্রতি মাসের 19 তারিখে রক্ষণাবেক্ষণের জন্য রোপওয়েটি বন্ধ থাকে। দার্জিলিং মলের থেকে কেবল কার স্টেশনটির দূরত্ব সেন্ট জোসেফের কলেজের লেবং কার্ট রোড ধরে প্রায় 20 মিনিটের উপর। পিস প্যাগোডা। দার্জিলিং হল পিস প্যাগোডাগুলির মধ্যে একটি, যা সমস্ত জাতি ও ধর্মের মানুষকে বিশ্ব শান্তির সন্ধানে একত্রিত করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। পিস প্যাগোডা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরে অবস্থিত। পিস প্যাগোডা একটি শ্রদ্ধেয় স্থান যা আধ্যাত্মিকতা এবং শান্তির প্রতীক বলে মনে করা হয়। অন্যান্য পিস প্যাগোডার মতো এটি জাপানের বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপ্পনজান মিয়োহজি বৌদ্ধ আদেশের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজির নির্দেশনায় নির্মিত হয়েছিল। নিচিদাৎসু ফুজি 1885 থেকে 1985 সাল পর্যন্ত জীবিত ছিলেন। 1972 সালের 3রা নভেম্বর নিচিদাৎসু ফুজি প্যাগোডার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ওনার মৃত্যুর পরে ওনার শিষ্যরা 1992 সালের 1 নভেম্বর এর উদ্বোধন করেন। প্যাগোডার নকশা করেছিলেন এম ওহোকা এবং এটি তৈরি করতে 36 মাস সময় লেগেছিল। এখানে মৈত্রেয় বুদ্ধ সহ বুদ্ধের 4টি অবতার রয়েছে। প্যাগোডার উচ্চতা 28.5 মিটার এবং ব্যাস 23 মিটার। প্যাগোডা দার্জিলিং শহর থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের ঢালে অবস্থিত। হিরোশিমা নাগাসাকির ভয়াবহতায় বিচলিত হয়ে ফুজি গুরুজি বিশ্বজুড়ে অহিংসা ও শান্তি প্রচারের সিদ্ধান্ত নেন এবং বিশ্ব শান্তির মন্দির হিসাবে পিস প্যাগোডা বা শান্তি স্তূপ নির্মাণ শুরু করেন। গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের গল্প বর্ণনা করে 8টি বেলেপাথরের খোদাই সহ পিস প্যাগোডার দেয়ালে বুদ্ধের 4টি গোল্ড প্লেটেড মূর্তি রয়েছে। দর্শনার্থীরা দার্জিলিং এবং মাউন্টের 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য এখান থেকে দেখতে পারেন। পিস প্যাগোডা জাপানি মন্দিরে প্রার্থনার সময় সকাল এবং সন্ধ্যায় 4:30 থেকে 6:30 অবধি, গান্ধী রোড এবং এজেসি বোস রোড বরাবর ক্লাবসাইড জংশন থেকে আধা ঘন্টার হাঁটা পথে এখানে পৌঁছানো যায়। দার্জিলিং মল থেকে পিস প্যাগোডার দূরত্ব গাড়িতে 15 মিনিটের মতো। জাপানি পিস প্যাগোডা বা শান্তির স্মৃতিস্তম্ভ সময় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির চিহ্ন হিসাবে বিরাজমান। বিকেলবেলায় বৃষ্টির মধ্যেই আবার মলে এলাম। লোকসমাগম কম হলেও তাও আছে। রাতের ডিনারের খাবার নিয়ে আবার হোটেলে ফিরে গেলাম।